সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে পদার্থবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পত্রের 9ম অধ্যায় আলোচনা করতে যাচ্ছি। তোমরা জানো যে আমাদের দ্বিতীয় পত্রে 9ম অধ্যায় আছে পরমাণু মডেল এবং নিউক্লিয় পদার্থবিজ্ঞান। তো আমি শুরুতেই পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলটি তোমাদের সামনে উপস্থাপন করব এবং সেটিকে স্টাডি করব আমরা। তো তোমরা ক্লাসটি মনোযোগের সাথে দেখো। শুরুতেই বলি যে পরমাণুর একটি দীর্ঘ ইতিহাস আছে। সেই ইতিহাস পরিক্রমায় যে কয়টি পরমাণু মডেল সাধারণত আমরা আলোচনা করে থাকি সেগুলোর মধ্যে একটি হলো থমসন পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল এবং সেমি ক্লাসিক্যাল আর সেমি কোয়ান্টাম মেকানিক্যাল পরমাণু মডেল, বোর পরমাণু মডেল। তো আমরা সংক্ষেপে থমসন পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেল গুলো একটু আলোচনা করব। তারপরে বোর পরমাণু মডেলটি আমরা একটু ডিটেলস আলোচনা করব, সেখানে ক্যালকুলেশন করব। আমরা বোর পরমাণু মডেলের পরমাণুর যে রেডিয়াস সেটি আমরা বের করব, একটি পরমাণুর মোট এনার্জি সেটি আমরা বের করব, তারপরে বিভিন্ন এনার্জি স্টেটের যে এনার্জির ভ্যালুগুলো সেগুলো আমরা বের করব আজকে। তোমরা দেখো প্রিয় শিক্ষার্থী ক্লাসটি। তো থমসন যে পরমাণু মডেলটি দিলেন সেই পরমাণু মডেলটিকে বলা হয় প্লাম পুডিং পরমাণু মডেল, অর্থাৎ তার কথায় পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ পরমাণুর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, অর্থাৎ নেগেটিভ এবং পজিটিভ চার্জ ডিস্ট্রিবিউটেড। ওকে, উনি পজিটিভ চার্জ সেটিকে উনি বলেছিলেন প্লাম, আর নেগেটিভ চার্জ এটার নাম দিয়েছেন উনি পুডিং। তোমরা জানো যে পুডিং এক ধরনের খাবার, সেই যেটির মধ্যে কিশমিশ থাকে, তোমরা সেটি জানো। এখানে দেখো সেই ছবিটি এখানে দেখতে পাবে। এই যে সেই ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ পজিটিভ চার্জ আছে এবং নেগেটিভ চার্জ আছে। পাশে দেখো আমি একটি অর্ধেক করে কেটে একটি তরমুজ রেখেছি, অর্থাৎ তরমুজের মধ্যে তার বিচিগুলো যেভাবে থাকে আর তরমুজের যে ফ্লেশি পার্ট লাল, সেটি হচ্ছে থমসনের ধারণায় ওই অংশটা পজিটিভ আর বিচিগুলো হলো নেগেটিভ। এবং পুডিং যে কি ধরনের হয় সেটি তোমরা পাশে দেখতে পাচ্ছ। এখন থমসন পরমাণু মডেল নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন যে যেহেতু নেগেটিভ আর পজিটিভ চার্জ সেখানে আছে, কাজে সেখানে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আছে এবং সেই কারণেই পজিটিভ এবং নেগেটিভ চার্জগুলো পরমাণুর মধ্যে আছে। কিন্তু উনি পরমাণুর ইলেকট্রনগুলোর যে কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা উনি দিতে পারেননি বা দেননি। এরপরে রাদারফোর্ড তিনি পরমাণুর একটি সুসংগঠিত কাঠামো উপস্থাপন করলেন। রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে ইলেকট্রনগুলো একটি কক্ষপথে পরিভ্রমণ করে এবং তোমরা জানো যে আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, আলফা বিক্ষেপণ পরীক্ষা, আলফা বিক্ষেপণ পরীক্ষার পরীক্ষণের সাহায্যে
আর্নেস্ট রাদারফোর্ড, পুরো নাম হচ্ছে আর্নেস্ট রাদারফোর্ড। তিনি 1911 সালে নিউক্লিয়াস আবিষ্কার করলেন। নিউক্লিয়াস আবিষ্কার করলেন আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের সাহায্যে। কেমন ছিল সেটি? সেটি ছিল এই ধরনের যে তোমরা জানো যে আলফা তেজস্ক্রিয় মৌল থেকে আলফা বিটা গামা বের হয়, আলফা বের হয়, বিটা বের হয়, গামা বের হয়। আলফা মানে যেটাকে হিলিয়াম নিউক্লিয়াস বলা হয়, হিলিয়াম 2 4, এবং এটি ধনাত্মক চার্জ বিশিষ্ট। আর বেটা মানে এটি ইলেকট্রন অথবা পজিট্রনকে বেটা পার্টিকেল বলা হয়। এটা নেগেটিভ বেটা, এটা পজিটিভ বেটা। আর হচ্ছে গামা, ইলেকট্রন না, গামা মানে ফোটন, এটি তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত হয়। তো আলফা পজিটিভ, আলফা পার্টিকেল মানে হিলিয়াম গ্যাসীয় পদার্থ আছে, সেই গ্যাসীয় পদার্থে যে নিউক্লিয়াস সেই আলফা। এই আলফাকে তিনি সোনার পাতের দিকে প্রক্ষিপ্ত করলেন, এবং এটি যেহেতু পজিটিভ, তো এইভাবে বিক্ষিপ্ত হলো কোন আলফা, কোন আলফা এইভাবে বিক্ষিপ্ত হলো। যে আলফাটা আবার এইভাবে সরাসরি গেল সেটি আবার 180 ডিগ্রি করে বিক্ষিপ্ত হলো। অর্থাৎ এই এক্সপেরিমেন্টের সাহায্যে রাদারফোর্ড তো জানেন যে আলফাটি পজিটিভ, তাহলে এইভাবে আলফা তার অরিজিনাল পথ থেকে বেঁকে যাচ্ছে কেন? কি হলে পারে এইরকম একটা ধনাত্মক চার্জ তার অরিজিনাল পথ থেকে, তার আদি পথ থেকে বেঁকে যায়? কাজেই রাদারফোর্ড বুঝলেন যে নিশ্চয়ই এই পরমাণুর মধ্যে এমন একটি জায়গা আছে, এমন একটি স্থান আছে যে স্থানটি ধনাত্মক ধর্মী, এবং ওই ধনাত্মক আছে বলেই এখান থেকে আলফার বিক্ষেপণ হচ্ছে বা বিচ্যুত হচ্ছে। কাজেই উনি তখন বুঝলেন যে ঠিক পরমাণুর মধ্যে এমন একটি স্থান আছে যে স্থানের মধ্যে ধনাত্মক চার্জ আছে, এবং সেটি হলো নিউক্লিয়াস। এবং তিনি 1927 সালে প্রোটন আবিষ্কার করলেন। 1927 সালে প্রোটন আবিষ্কার করলেন। তোমরা দেখো, ইনি হচ্ছেন জোসেফ জন থমসন। এটা হলো সেই প্রাম্পডিং মডেল পরমাণুর। এই হলো রাদারফোর্ড পরমাণু মডেল। অর্থাৎ তিনি রাদারফোর্ড প্রথমে ইলেকট্রনগুলোর কক্ষপথ সম্পর্কে ধারণা দিলেন। এগুলো সব অরবিট, ইলেকট্রনগুলোর কক্ষপথ সম্পর্কে ধারণা দিলেন। অর্থাৎ শক্তি স্তর আছে সেটি প্রথমে তিনি ধারণা দিলেন। এবং এটি হলো আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। তোমরা দেখতে পাচ্ছ যে আলফাগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে, আর যে আলফাটি সরাসরি একেবারে নিউক্লিয়াসের দিকে আসবে সেটি 180 ডিগ্রি কোণে আবার ফেরত যাবে। ওকে, এটা সেই সোনার পাত তোমরা দেখতে পাচ্ছ। খুবই পাতলা একটা সোনার পাতের ব্যবস্থা করা হয়েছিল যেখানে এই ঘটনাটি ঘটে, এবং এগুলো সব সোনার পাতের অ্যাটম, সেদিকে আলফাগুলো যাচ্ছে। এই এখন রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু ড্রব্যাকস আছে। ড্রব্যাকস মানে উনি বললেন কি যে ইলেকট্রনগুলো যখন কক্ষপথে পরিভ্রমণ করে, স্টুডেন্ট তোমরা জানো যে একটা সার্কুলার পথে যখন একটি এম ভরের একটি বস্তু
প্রদক্ষিণ করে বা পরিভ্রমণ করে, সেখানে একটি ত্বরণ থাকে এফ সমান ভি স্কোয়ার বাই আর। ভি কোথায়? ভি হচ্ছে ঠিক যে বিন্দুতে পার্টিকেল বা বস্তুটা আছে তার স্পর্শক বরাবর হলো ভি এর ডিরেকশন, এবং তার একটি মোমেন্টামও থাকবে পি সমান এম ভি, এটিও থাকবে। ওকে, তো তাহলে একটি বস্তু যদি বৃত্তাকার পথে পরিভ্রমণ করে তাহলে তার একটা ক্লাসিক্যাল ত্বরণ থাকবে, এটা আমরা জানি, এটা আমরা নিউটনিয়ান মেকানিক্স থেকে জানি। তাহলে ইলেকট্রনটা যেহেতু চার্জিত, যে ইলেকট্রনটি আছে সেই ইলেকট্রনটি যেহেতু চার্জিত, এখন চিরায়ত তড়িৎ পদার্থবিজ্ঞান অনুসারে, ম্যাক্সওয়েলস ল অনুসারে, যদি কোনো চার্জিত কণার ত্বরণ থাকে তাহলে সেই চার্জিত কণা শক্তি নির্গমন করবে, অর্থাৎ তার আগে যে এনার্জি থাকবে ঘুরতে 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 তার শক্তি কমে যাবে। আমি আবার এটি রিপিট করছি, সেটি হলো যে চার্জিত কণার যদি ত্বরণ থাকে তাহলে সেই চার্জিত কণা থেকে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি বা তড়িৎচুম্বকীয় বিকিরণ নির্গত হবে। তাহলে এই যে ইলেকট্রনটা কক্ষপথে পরিভ্রমণ করছে তার যেহেতু ত্বরণ আছে, যে ত্বরণের যে সমীকরণ এখানে লেখা হয়েছে, তার যে ত্বরণ আছে, তাহলে নিশ্চয়ই এই চার্জিত কণা শক্তি ছেড়ে দিবে, নির্গমন করবে, এমিট করবে, করতে করতে কি করবে, আস্তে আস্তে অল্প ব্যাসার্ধের বৃত্তাকার পথে দিকে ধাবিত হবে স্পাইরালি, এবং একসময় নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রনটা এসে পড়লো। নিউক্লিয়াসে আছে প্রোটন, ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন, তাহলে সেই প্রোটনের সাথে ইলেকট্রনের কিন্তু একটি অ্যানিহিলেশন হলো, অর্থাৎ একটা বিধ্বংসী ঘটনা ঘটে গেল, একটা বিনাশী ঘটনা ঘটে গেল। ফলে কি হলো, এখানে একটা যে ইলেকট্রন তার ভর আছে, প্রোটন তার ভর আছে, কাজেই এই দুইটা ভর এখন এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ অ্যানিহিলেশন হবে। প্রোটন আর ইলেকট্রনের যদি এরকম কলিশন হয় তাহলে পরে অ্যানিহিলেশন হবে, তাহলে পরমাণুর নিউক্লিয়াসটি থাকে না, পরমাণুটি থাকে না, পরমাণু না থাকলে অণু থাকে না, অণু না থাকলে পদার্থ থাকে না, অর্থাৎ বস্তু জগতে, বিশ্ব জগতে আর বস্তুর কোনো অস্তিত্ব থাকে না। এই একটি ভাবনায় বিজ্ঞানীদেরকে ফেলে দিল, এটা তো কিভাবে সম্ভব। তাহলে রাদারফোর্ড যেটি বলেছেন যে ইলেকট্রনগুলো স্পাইরালি কক্ষপথে পরিভ্রমণ করতে করতে ক্ষুদ্রতর ব্যাসার্ধের দিকে ধাবিত হয় এবং একসময় নিউক্লিয়াসের মধ্যে পড়ে যায়, এই আইডিয়াটা ঠিক না। আর রাদারফোর্ড আবার ইলেকট্রনগুলো যে কক্ষপথে পরিভ্রমণ করলে তার যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, অর্থাৎ যে কৌণিক ভরবেগ, সে সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি। আবার আমরা জানি যে পরমাণুর ইলেকট্রনগুলো যদি ট্রানজিশন হয়, বাংলায় যেটাকে বলা হয় সংক্রমণ যদি হয়, তাহলে পরে সেখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি রেডিয়েশন হয়, সেটিও রাদারফোর্ড বলেননি, অর্থাৎ কোনো বর্ণালী নিয়ে কোনো কথা উনি বলেননি। পরে 1913 সালে নিলস বোর, কোপেনহেগেনের, ডেনমার্কের কোপেনহেগেনের বিজ্ঞানী নিলস বোর, তিনি এই যে থমসন পরমাণু মডেল থেকে যে একটা ডেভেলপমেন্ট আসলো রাদারফোর্ড পরমাণু মডেল, সেখানে যে আবার কিছু ড্রব্যাকস থাকলো, কিছু ভাবনা থাকলো, সেগুলোকে অতিক্রম করে একটি পরমাণু মডেল উপস্থাপন করেন, যেটিকে আমি শুরুতেই ভূমিকাতে বলেছি যে এটি হলো একটি সেমি ক্লাসিক্যাল বা সেমি কোয়ান্টাম মেকানিক্যাল একটি পরমাণু মডেল। ওকে, তো আমরা সেটিকে এখন স্টাডি করব। আচ্ছা, তাহলে আমরা জানি যে পরমাণুর সমস্ত ভর যে জায়গায় কেন্দ্রীভূত থাকে সেটিকে পরমাণু নিউক্লিয়াস বলা হয়, এবং সেখানে নিউট্রন, প্রোটন আছে। তোমরা জানো যে 1932 সালে ইউকের বিজ্ঞানী, অর্থাৎ ইংল্যান্ডের বিজ্ঞানী চার্ডউইক, তিনি নিউট্রন আবিষ্কার করলেন। আর 1897 সালে তো ইলেকট্রন আবিষ্কার হলো।
থমসন কর্তৃক ইলেকট্রন আবিষ্কার হলো 1897 সালে। আর আগেই বলেছি আমি 1927 সালে তোমার প্রোটন আবিষ্কার হলো। প্রোটন আবিষ্কার করলেন কে? রাদারফোর্ড। ওকে, তাহলে পরমাণু সমস্ত ভর যেখানে কেন্দ্রীভূত থাকে এবং যেটি ধনাত্মক ধর্মী সেটি হলো নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের এটি যদি নিউক্লিয়াস হয় তাহলে আমি যদি হাইড্রোজেন অ্যাটম বিবেচনা করি, হাইড্রোজেন অ্যাটম যদি আমি বিবেচনা করি তাহলে পারে তার একটি ইলেকট্রন কক্ষপথে পরিভ্রমণ করবে। এই হচ্ছে একটি ইলেকট্রন, যার চার্জ হচ্ছে তোমার, ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ওকে, এটি হলো তার চার্জ। এখন ইলেকট্রনের মাস আছে, মাস কত? 9.1 ইন্টু 10⁻31 কেজি। ওকে, আর নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব যদি আর হয় দ্যাট ইজ ইট ইজ একটি স্ফেরিক্যাল পাথ। এটা হচ্ছে রেডিয়াস। তো সেই রেডিয়াস যদি থাকে, আমি আগেই বলেছি, তাহলে এখানে একটি কুলম্ব বলও আছে, আবার একটি কেন্দ্রমুখী বল আছে, mv²/r। ইলেকট্রনের ভেলোসিটি ঠিক যে পরিধি আছে সেই পরিধির যখন যে বিন্দুতে থাকবে সেই বিন্দুর স্পর্শক বরাবর হচ্ছে ইলেকট্রনের বেগের অভিমুখ। যখন যেখানে থাকবে, এখানে থাকলে এই দিকে বেগের অভিমুখ, এখানে থাকলে এই দিকে বেগের অভিমুখ, এরকম করে যখন যে বিন্দুতে থাকবে সেই বিন্দুর স্পর্শক বরাবর হলো তোমার ইলেকট্রনের লিনিয়ার ভেলোসিটি, এটাকে রৈখিক বেগের ডিরেকশন। ওকে, তাহলে ইলেকট্রনের কিন্তু কেন্দ্রমুখী বল আছে, কেন্দ্রবিমুখী বল আছে। আর এটি যেহেতু পজিটিভ, ইলেকট্রন যেহেতু নেগেটিভ, সুতরাং সেখানে একটি কুলম্ব বল আছে। কুলম্ব বল কি? 1/4πε0। ইলেকট্রনের চার্জ ই, প্রোটনের চার্জও ই। ইলেকট্রনের চার্জও যে পরিমাণ, প্রোটনের চার্জও সেই পরিমাণ। তোমরা জানো মহাবিশ্বে শুধু দুটি চার্জই আছে, একটি হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক। তো ঋণাত্মক চার্জ ইলেকট্রনের, আয়নেরও ঋণাত্মক চার্জ হতে পারে, আয়নের আবার ধনাত্মক চার্জ হতে পারে, কিন্তু পার্টিকেল হিসাবে ইলেকট্রনের নেগেটিভ চার্জ আর প্রোটনের হলো পজিটিভ চার্জ। কাজে সেন্টার, হাইড্রোজেন অ্যাটমের সেন্টারে যেহেতু একটা প্রোটন আছে, জাস্ট একটা প্রোটন, এই প্রোটনের চার্জ আর ইলেকট্রন চার্জ সমান সমান। সুতরাং কুলম্ব বল 1/4πε0 Q1 Q2 Q1 E Q2 E ডিভাইডেড বাই তাদের যে দূরত্ব সেই দূরত্বের স্কয়ার। ওকে, তাহলে সাম্যাবস্থায় আমরা কি করব? এই দুইটা বল হলো সমান সমান। আমরা লিখব mv²/r সমান সমান 1/4πε0 E স্কয়ার ডিভাইডেড বাই আর স্কয়ার। ওকে, ই ই গুণ করে দিলাম আমি, ই স্কয়ার হলো। এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে mv² সমান, এই যেখানে আর আছে এখানে আর একটা ক্যান্সেল করে দিলাম, তাহলে আমার থাকলো E² ডিভাইডেড বাই 4πε0 r। ওকে, আমি এখান থেকে v² সমান লিখতে পারি E² ডিভাইডেড বাই 4πε0 r। আর কি এম আসলো, আমার এমটা নিচে গেল। তাহলে ভি সমান কি হবে? ভি সমান হবে, আমি যদি বর্গমূল করি তাহলে উপরে স্কয়ারের বর্গমূল ই হবে, আর নিচে যাবে 4πε0 আর এম। অর্থাৎ আমি যদি এই যে ব্যাসার্ধটা যদি আমি জানি, আর ইলেকট্রনের মাসটা আমি এখানে লিখে দিয়েছি, সেটি যদি আমি জানি, এপসাইলনের ভ্যালু আমরা জানি, এটা ইলেকট্রিক পারমিটিভিটি, ফ্রি স্পেস। তো সেটি যদি আমরা জানি, তো আমরা প্রথম কক্ষপথে ইলেকট্রনের ভেলোসিটি কত হবে, লিনিয়ার ভেলোসিটি কত হবে, সেটি আমরা বের করতে পারব। ওকে, এখন নিলস বোরের যে কয়টা পোস্টুলেটস আছে, ইম্পর্টেন্ট যে তিনটি পোস্টুলেটস আছে, সেই তিনটি পোস্টুলেটস হলো ওই যে রাদারফোর্ড বললেন,
রাদারফোর্ড তো পরমাণুর কোনো সুস্থিত কক্ষপথের কথা বলেননি, কিন্তু নিলস বোর বললেন যে না, ইলেকট্রনের যতই ক্লাসিক্যাল ত্বরণ থাকুক না কেন, ইলেকট্রনের যতই ক্লাসিক্যাল ত্বরণ থাকুক না কেন, ইলেকট্রন যখন সুনির্দিষ্ট শক্তি স্তরে ডেফিনিট এনার্জি স্টেটে থাকবে, তখন সেই ইলেকট্রন কোনো শক্তি বিকিরণ করবে না, নির্গমন করবে না, সুতরাং তার শক্তি হ্রাসের কোনো কারণ নেই এবং ওই ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে পতিতও হবে না। এটা হলো রাদারফোর্ডের একটি পোস্টুলেট। কাজেই একটি ডেফিনিট বা স্টেশনারি এনার্জি স্টেট সম্পর্কে রাদারফোর্ড নিলস বোর ধারণা দিলেন, রাদারফোর্ড না, নিলস বোর ডেফিনিট এনার্জি স্টেট সম্পর্কে নিলস বোর ধারণা দিলেন। ওকে, তারপরে উনি বললেন যে ইলেকট্রনগুলো সেই কক্ষপথে পরিভ্রমণ করবে। তোমরা জানো যে কোন বস্তু তরঙ্গ আছে, অর্থাৎ এরকম তরঙ্গ আছে। ওকে, তো ইলেকট্রনগুলো সেই কক্ষপথে, সেই পারমিসিবল কক্ষপথে পরিভ্রমণ করবে যে কক্ষপথে তার ল্যামডা, এন ল্যামডা, অর্থাৎ কতটা ল্যামডা আছে, এন হচ্ছে ল্যামডার সংখ্যা, তরঙ্গ দৈর্ঘ্যের সংখ্যা, ওই পথের পরিধির দৈর্ঘ্যের সমান হবে। সেই পারমিসিবল বা অনুমোদিত কক্ষপথে ইলেকট্রনটি পরিভ্রমণ করবে যে কক্ষপথে পরিধির যে মোট পাথ, যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা অবশ্যই ইলেকট্রনের যে তরঙ্গ দৈর্ঘ্য আছে সেই তরঙ্গ দৈর্ঘ্য পূর্ণ গণিতক হতে হবে। এবং তোমরা স্টেশনারি ওয়েভ সম্পর্কে জানো যে যখনই একটি কনফাইন্ড এরিয়ার মধ্যে যখন একটি ওয়েভ থাকে, তখন সেই ওয়েভটি এরকম করে স্থির তরঙ্গ তৈরি করে। সুতরাং ইলেকট্রন যে যখন পরমাণুর নিউক্লিয়াসের চতুর্দিকে পরিভ্রমণ করে, তখন কিন্তু একটি স্থির তরঙ্গ উৎপন্ন হয়, এটাকে স্টেশনারি ওয়েভ বলা হয়। ওকে, আর কি বললেন রাদারফোর্ড? রাদারফোর্ড বললেন যে আর বললেন নিলস বোর বললেন যে ইলেকট্রন যে কক্ষপথে পরিভ্রমণ করছে তার যেমন লিনিয়ার মোমেন্টাম আছে পি সমান এমভি, তার যেমন লিনিয়ার মোমেন্টাম আছে পি সমান এমভি, কিন্তু যেহেতু বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে। অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি বললেন উনি? অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে এন এইচ ভাগ টোয়াইস পাই। আমরা এটাকে এল এনও লিখতে পারি, কারণ আমার এন হচ্ছে এখানে একটি পূর্ণ সংখ্যা, যেটি আমরা দেখবো যে এটি হচ্ছে তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অর্থাৎ এক একটা কক্ষপথ যদি প্রথম কক্ষপথ হয় তাহলে n = 1, দ্বিতীয় হলে n = 2, তৃতীয় হলে পরে n = 3, এরকম হবে। কাজেই তাহলে রাদারফোর্ড বললেন যে পরমাণুর ইলেকট্রনগুলো সুস্থিত কক্ষপথে শক্তি স্তরে পরিভ্রমণ করে। নিলস বোর বললেন যে পরমাণুর ইলেকট্রনগুলো সুস্থিত কক্ষপথে পরিভ্রমণ করে এবং ওই কক্ষপথে পরিভ্রমণ করবে যে কক্ষপথে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য ওই পথের পরিধির সমান হবে, দৈর্ঘ্যের সমান হবে, এবং সেই কক্ষপথে পরিভ্রমণ করবে যে কক্ষপথে অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে এন এইচ ভাগ টোয়াইস পাই। অর্থাৎ আমরা কিন্তু দেখো এটা কিন্তু নিউটনিয়ান মেকানিক্সের বিষয়, আর এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ওকে, এইচ হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তাহলে নিলস বোর কিন্তু নিউটনিয়ান মেকানিক্সের সাথে তোমার কোয়ান্টাম মেকানিক্সের একটা রিলেশন তৈরি করলেন। এই জন্য এটিকে বলা আছে তোমার সেমি ক্লাসিক্যাল অর সেমি কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাটমিক মডেল। ওকে, আমরা আসি। তাহলে এই সমীকরণের সাহায্যে আমরা কিন্তু ইলেকট্রনের ভেলোসিটি বের করতে পারব, রাইট? এখন অ্যাঙ্গুলার মোমেন্টামের ডেফিনেশন কি? এল সমান আর ক্রস পি।
অর্থাৎ ভেক্টরের নিয়ম অনুসারে যদি আমরা লিখি তাহলে আর পি সাইন থিটা, আর একটা ইউনিট ভেক্টর আমার লাগবে। আর আমি এর যদি ম্যাগনিটিউড বের করি তাহলে আমার হবে আর পি সাইন থিটা। এটা তো একটা স্কেলার কোয়ান্টিটি, আর পি সাইন থিটা একটা স্কেলার কোয়ান্টিটি। আর হচ্ছে দূরত্ব, পি হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, আর সাইন হলো ট্রিগোনোমেট্রিক ফাংশন, আর তার থিটা হলো একটা নাম্বার হবে। আর ম্যাগনিটিউড অফ ইউনিট ভেক্টর সেটার মান 1, দ্যাট ইজ আমি এল ইজ ইকুয়াল টু এটাকে লিখতে পারি আর পি সাইন থিটা। ওকে, এখন তোমরা দেখছো যে ইলেকট্রনের লিনিয়ার ভেলোসিটির ডিরেকশন এইটা আর রেডিয়াস হচ্ছে এইটা, সুতরাং তার মধ্যে কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণ। কাজে এখানে থিটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। কাজে আমি এটাকে লিখবো সাইন 90 ডিগ্রি সমান 1, কাজে আর পি, এবং এটাকে আমি লিখতে পারি আর এম ভি, যেহেতু পি সমান এম ভি, লিনিয়ার মোমেন্টাম পি সমান এম ভি, সেটি আমরা লিখতে পারি। ওকে, তাহলে কোয়ান্টাম মেকানিক্যালি আমরা দেখতে পাচ্ছি এল সমান এন এইচ ভাগ টোয়াইস পাই, আর ক্লাসিক্যালি দেখতে পাচ্ছি এল সমান এম ভি আর। ওকে, তাহলে আমরা দুইটাকে সমান করতে পারি। তাহলে এম ভি আর সমান হচ্ছে এন এইচ ডিভাইডেড বাই টোয়াইস পাই, রাইট? অতএব আর সমান কি হবে আমার? তাহলে যেহেতু এখানে এন আছে আমার একটা পূর্ণ সংখ্যা, তাহলে আমি এটাকে আর এন লিখি। তাহলে এন এইচ ডিভাইডেড বাই টোয়াইস পাই এম ভি, টোয়াইস পাই এম ভি। ওকে, এখন কিছুক্ষণ আগে আমরা কি দেখলাম? ভি সমান কি দেখলাম? কোথায় থেকে আমরা ভি বের করলাম? এই যে মনে রাখবে যে এই দুইটাকে সমান করলে পারে এম ভি স্কোয়ার বাই আর, আর কুলম্ব বল, এই দুইটাকে সমান করলে পারে তুমি, তোমার যদি মনে নাও থাকে তাহলেও তুমি এখান থেকে ভি যে কত সেটি তুমি বের করতে পারবে, এবং কুইক তুমি এখানে দেখে নিতে পারবে এম ভি স্কোয়ার বাই এরা সমান সমান। এবং এই যে কুলম্ব বল, এই কুলম্ব বলই হচ্ছে অভিকেন্দ্র বল বা কেন্দ্রমুখী বলের যোগান দেয়, অর্থাৎ কুলম্ব বলটাই কেন্দ্রমুখী বলকে সাপ্লাই করে। কাজে এটাকে আমরা সমান সমান লিখব। ওকে, এটা লিখব। এবং তোমরা জানো যে তাহলে এখানে আমি ভি সমান কি লিখতে পারি? ই ডিভাইডেড বাই রুট ওভার 4 পাই এপসাইলন নট। এখানে আর একটা ক্যান্সেল হবে, তাহলে একটা আর থাকবে আর একটা এম আসবে। ওকে, এটা আমরা ভি, তাহলে আমার এখানে ভি আছে। তাহলে আমি যদি এখানে ভি বসাই, এন এইচ ডিভাইডেড বাই টোয়াইস পাই এম। ওকে, তাহলে ভি কোথায় আছে? নিচে আছে। তাহলে এটা নিচে যদি থাকে, এই ভি তো আমি যদি এখানে বসিয়ে দিই, তাহলে ইটা নিচে আসবে আর উপরে চলে যাবে তোমার 4 পাই এপসাইলন নট এম আর, এবং সেটি রুট ওভার, কিন্তু সেটি রুট ওভার। এখন যদি আমি স্কোয়ার করি, স্কোয়ার করলে কি হবে? আর এন স্কোয়ার ইজ ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ইন্টু 4 পাই এপসাইলন নট এম, এটাকে মনে করো আমি আর এন লিখলাম। আর নিচে আছে আমার কি? টোয়াইস পাই। ওকে, এমই, টোয়াইস পাই এমই আছে। ওকে, এখন যদি আমি এখানে আর এন স্কোয়ার, এখানে আর এন, তাহলে এটিকে আমি লিখতে পারি, একটা আর এন ক্যান্সেল আউট হলো। তাহলে এন স্কোয়ার এইচ স্কোয়ার, এখানে দেখো 2, আর এখানে দেখো পাই পাই কাটা যায়। ওকে, এখানে এপসাইলন আছে, এম আছে, আর এন আছে। ওকে, তাহলে এন স্কোয়ার এইচ স্কোয়ার এম এপসাইলন নট এম ডিভাইডেড বাই টোয়াইস এম ই। ওকে,
তা আমরা এই ভ্যালুগুলো জানি, এই ভ্যালুগুলো যদি আমরা পুট করি তাহলে পর আমি, এবং যদি সেটি প্রথম কক্ষপথ হয়, যদি n = যদি আমি 1 বসাই তাহলে প্রথম কক্ষপথ r সমান আমি 0.53, সব ভ্যালুগুলো কিন্তু আমার জানা আছে। m এর ভ্যালু জানি, ইপসাইলন নট, দেখো n = যদি 1 হয়, h এর ভ্যালু হচ্ছে 6.63 10⁻⁻34 জুল সেকেন্ড, আর ইপসাইলন নটের ভ্যালু হচ্ছে 8.854 ইন্টু 10⁻12 কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। ওকে, ইলেকট্রনের মাস 9.1 ইন্টু 10⁻31 কেজি। ইলেকট্রনের চার্জ E সমান 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। সুতরাং সেই ভ্যালুগুলো যদি আমি পুট করি তাহলে পরে আমি যে রেডিয়াস পাবো, প্রথম কক্ষপথে যে রেডিয়াস পাবো সেই রেডিয়াসটা হলো তোমার 0.53 অ্যাংস্ট্রম, এবং এটাকে সাধারণত a0 দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বোর রেডিয়াস বলা হয়, এটাকে বোর রেডিয়াস বলা হয়। ওকে, এই সমীকরণগুলো বিভিন্ন রকম রূপে আসতে পারে। তোমরা দেখো, এটি হলো সেই যে 3 নম্বর সমীকরণ, সেটা হলো ভি এর সমীকরণ। ওকে, তারপরে দেখো ওই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম আর আমাদের যে অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে যে কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাঙ্গুলার মোমেন্টাম তার রিলেশন, এবং সেখান থেকে দেখো আর এন সমান যেটি n স্কয়ার h স্কয়ার ইপসাইলন নট পাই m স্কয়ার, আমরা এটাকে ডিডিউস করতে পারি। ওকে, এটির সাহায্যে আমরা এটাকে ডিডিউস করতে, অর্থাৎ আর এন সমান কি আছে, n স্কয়ার h স্কয়ার ইপসাইলন নট m পাই স্কয়ার। এখান থেকে আমরা n এর ভ্যালু 1 বসালে প্রথম কক্ষপথ, এখানে খেয়াল করো আমি এই সমীকরণটাকে n স্কয়ার এইভাবে লিখে ব্র্যাকেটের মধ্যে আমি রেখে দিলাম h স্কয়ার ইপসাইলন নট ডিভাইডেড বাই m পাই স্কয়ার, এটাকে রেখে দিলাম। তাহলে এটা তো একটা ফিক্সড ভ্যালু, আমি n = 1 বসালে সেটি হয়ে যাবে r1, n = 1 বসালে সেটি হয়ে যাবে r1। তাহলে r1 এর ভ্যালু হলো আমার 0.53 অ্যাংস্ট্রম। ওকে, যদি r2 n = 2 যদি বসিয়ে দিই আমি, তাহলে r2 2 বসালে এটা কত হয়, 2 দোকানে 4, তাহলে 4 ইন্টু 0.53 অ্যাংস্ট্রম। যদি n = 3 বসাই তাহলে r3, তাহলে 3 বসালে 9, তাহলে 9 ইন্টু 0.53 অ্যাংস্ট্রম। অর্থাৎ যত n এর ভ্যালু যত বাড়তে থাকবে, এই হলো প্রথম n = 1, এই হলো n = 2, এই হলো n = মনে করো 3, যত n বাড়বে তত ব্যাসার্ধ বাড়তে থাকবে। এটা হলো সেই। এখন আমরা ইলেকট্রনের টোটাল এনার্জি বের করতে চাচ্ছি। এটি ইলেকট্রনের টোটাল এনার্জি বলা হয়, কিন্তু আসলে এটি পরমাণুর মোট শক্তি। কোন যুক্তিতে পরমাণুর মোট শক্তি সেটি তোমাদের সামনে আমি বলি।
আমি আবার সেই ইলেকট্রনটি যে নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণ করছে, যার মাস আছে, চার্জ আছে, সেই ইলেকট্রনটা নিউক্লিয়াসের চতুর্দিকে পরিভ্রমণ করছে। কাজেই এই ইলেকট্রনের গতিশক্তি আছে। গতিশক্তি কত হবে? মনে করো গতিশক্তি ই কে সমান হাফ এম ভি এন স্কোয়ার। আমি বলছি না যে প্রথম কক্ষপথে আছে, ধরো এনতম কক্ষপথে আছে, সেই কক্ষপথে ইলেকট্রনের লিনিয়ার ভেলোসিটি হলো ভিএন, ই কে সমান হাফ ভি এন স্কোয়ার। আচ্ছা, এই গতিশক্তি কিন্তু এখানে যে সেন্টারে যে একটি প্রোটন আছে, সেই প্রোটনেরও কিন্তু আছে, বাট ভেরি নেগলিজিবল। সেই প্রোটনেরও গতিশক্তি আছে, কিন্তু সেটি খুব নেগলিজিবল, সেটা আমরা লিখি না। এখানে প্রোটন আর ইলেকট্রন মিলে একটি সিস্টেম তৈরি হয়েছে, যেটিকে আমরা পরমাণু বলছি। কাজেই এটা ইলেকট্রনের একার গতিশক্তি আমি লিখেছি, ঠিক আছে, কিন্তু নিউক্লিয়াসে তো তোমরা জানো যে একটা ইলেকট্রনের মাস বা একটা প্রোটনের যে ভর, মাস অফ প্রোটন অলমোস্ট 1836টা ইলেকট্রনের ভরের সমান। সুতরাং নিউক্লিয়াস ইজ হেভিয়ার, ভেরি ভেরি হেভিয়ার দেন অ্যান ইলেকট্রন। কাজেই সেটির মুভমেন্টটা খুবই নেগলিজিবল, কারণ সেই জন্য এটা আমরা লিখি নাই। আর পটেনশিয়াল এনার্জি কি? যেহেতু এখানে প্রোটন আছে, প্রোটনের চার্জ পজিটিভ এবং তার মাস অনেক বেশি, সুতরাং এই প্রোটনের পটেনশিয়ালের অধীনে ইলেকট্রনটা মুভ করে। প্রোটনের পটেনশিয়ালের অধীনে ইলেকট্রনটি মুভ করে। কাজে সেখানে একটি পটেনশিয়াল আছে এবং পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এক জিনিস, পটেনশিয়ালটা কি? পটেনশিয়াল ভি সমান 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। কিন্তু পটেনশিয়াল এনার্জি হলে তখন আমরা সেটিকে লিখব পটেনশিয়াল এনার্জি 1/4 পাই এপসাইলন নট। তখন আমরা দুইটা চার্জের ক্ষেত্রে হবে তোমার পটেনশিয়াল এনার্জি। রিমেম্বার, এটা আর স্কয়ার হবে না। কুলম্ব বলের ক্ষেত্রে হলে আর স্কয়ার হবে, কিন্তু পটেনশিয়াল বা পটেনশিয়ালের ক্ষেত্রে হলে নিচে কিন্তু শুধুই আর হবে। ওকে, কাজেই এখানে হাইড্রোজেন অ্যাটমের যে পটেনশিয়াল এনার্জি, সেটি হলো ইলেকট্রনের চার্জ নেগেটিভ আর প্রোটনের চার্জ পজিটিভ, আর 4 পাই এপসাইলন নট আর হচ্ছে আর। এটা হলো তোমার পটেনশিয়াল এনার্জি, হাইড্রোজেন অ্যাটমের পটেনশিয়াল এনার্জি। তাহলে টোটাল এনার্জি কত হবে? টোটাল এনার্জি ই সমান ই কে প্লাস ইপি। ওকে, তো ই কে কত? হাফ এম ভি এন স্কোয়ার মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস ই স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর। রাইট? স্টুডেন্ট, তোমরা দেখলে যে আমরা এখানে ভি যেটা বের করেছিলাম, আমাদের ভি আছে, দেখো এই যে ভি 3 নম্বর সমীকরণে ভি আছে না, সেই 3 নম্বর সমীকরণ থেকে আমি ভি এখানে বসিয়ে দিই। ওকে, তাহলে আমি এটা লিখি হাফ এম। ভি কত আছে? ভি হচ্ছে ই স্কয়ার আছে, কিন্তু খেয়াল করো ই রুট ওভার 4 পাই এপসাইলন নট এম আর এন, এটি আছে, বাট ভি এন স্কয়ার, তাহলে এটি স্কয়ার হবে, বিয়োগ স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর। ওকে, তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে? হাফ এম স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এম আর এন। যেহেতু স্কয়ার করলে আমার এটি স্কয়ার হয়ে যাবে, আর আমার এই রুট ওভার আর স্কয়ার মিলে তখন এটি হয়ে যাবে, বিয়োগ স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, এটাকে আমরা আর এন লিখি। আমরা যেহেতু এনতম কক্ষপথের ইলেকট্রনের কথা যদি বলি, তাহলে আমরা
এগুলোকে এন আর এন দ্বারা সাবস্ক্রিপ্ট দ্বারা প্রকাশ করি। এখন আর এন সমান আমার কত ছিল, অর্থাৎ রেডিয়াসের যে সমীকরণ, রেডিয়াসের সমীকরণ কত ছিল, আর এন সমান ছিল এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন ভাগ হচ্ছে এম পাই স্কোয়ার, এটি ছিল। তাহলে আর এন আমি বসিয়ে দিই, তাহলে আমার টোটাল এনার্জি কত দাঁড়াবে, টোটাল এনার্জি দাঁড়াবে, খেয়াল করো, হাফ এম স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এম। এখন আর এন সমান এত, তাহলে আর এন তো নিচে আছে, তাহলে আমি যদি বসিয়ে দিই তাহলে এই নিচের পার্টটা উপরে চলে যাবে, উপরের পার্টটা নিচে চলে আসবে, তাহলে এম পাই স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট। ওকে, বিয়োগ, বিয়োগ হচ্ছে আমার কি, ই স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর এন, এটা। এখন এখানে দেখো পাই পাই কাটা যায়, এম কাটা যায়, ওকে, এম কাটা যায়, তাহলে এখানে এখানে কিন্তু একটা রাইট এম পাই স্কোয়ার এটা উপরে গেল, আর এন স্কোয়ার এস স্কোয়ার এপসাইলন নট, তাহলে এম এম কাটা গেল, তাহলে এম ই টু দি পাওয়ার 4। ওকে, ঠিক আছে, থাকুক, আমরা এখানে আসি। এখানে দেখো টোটাল এনার্জি, হ্যাঁ টোটাল এনার্জি দেখো, ওকে, তাহলে আমার টোটাল এনার্জি আমি তাহলে কত পাচ্ছি, টোটাল এনার্জি পাচ্ছি ইএন সমান, আমি যদি এখানে এখানে দেখো হাফ স্কোয়ার ভাগ 4 পাই এপসাইলন নট, ওকে, অর্থাৎ আমি এটাকে যদি এভাবে লিখি, হাফ এম ই টু দি পাওয়ার 4, তার মানে এটাকে আমি হাফ হাফ লিখতে পারি, সমস্যা নেই, তারপর হচ্ছে 4 পাই এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার, তাহলে এখানে এপসাইলন নট আছে যেহেতু, সুতরাং আমি এটাকে এপসাইলন নট স্কোয়ার লিখতে পারি, বিয়োগ হচ্ছে তোমার স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর এন। এই যে আর এন এর ভ্যালু যে আছে আমার এখানে, সেই আর এন এর ভ্যালু যদি আমি এখানে আবার যদি বসিয়ে দিই, তাহলে আমি আবার এখানে এম পাবো, আর এন এর ভ্যালু যদি এখানে বসিয়ে দিই, আমি খেয়াল করো এখানে আমার আর এন আছে, তাহলে এই যে আর এন এর ভ্যালু যদি আমি এখানে বসিয়ে দিই আগে, তাহলে আমার কি হলো, হাফ এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, বিয়োগ স্কোয়ার 4 পাই এপসাইলন নট, এই যে আর এন, তাহলে আর এন এর ভ্যালু যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে এটা আবার উপরে উঠে চলে যাবে, এম পাই স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার স্কোয়ার, এরকম হবে, ওকে। তাহলে আমার একটু সিম্পল করে নিই, হাফ এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 পাই
ইপসাইলন নট স্কয়ার এইচ স্কয়ার আগে লিখি এন স্কয়ার বিয়োগ, এখানে খেয়াল করো এই যে পাই পাই কাটা গেল, পাই পাই কাটা গেল, তাহলে এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 পাই ইপসাইলন নট এখানে একটা এপসাইলন নট ছিল, এন স্কয়ার এইচ স্কয়ার, ও এপসাইলন নট স্কয়ার এখানে ছাড়া পড়ছে, এপসাইলন নট এখানে ছাড়া পড়ছে, সুতরাং এটা এপসাইলন নট স্কয়ার হলো ডিভাইডেড, তারপরে এইচ স্কয়ার এন স্কয়ার, এটি হলো। এখন এটি হলো একটা পূর্ণ সংখ্যা আর এটা হলো অর্ধেক, কাজে আমি যদি বিয়োগ করি, বিয়োগ করলে পরে আমার এটি যেহেতু বড়, তাহলে বড়টা সামনে মাইনাস চিহ্ন আছে, সেটি মাইনাস হবে, এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 পাই ওকে এপসাইলন নট স্কয়ার এইচ স্কয়ার এন স্কয়ার। এই হলো আমার টোটাল এনার্জি, এই হলো আমার পরমাণুর মোট শক্তির সমীকরণ হলো এটি। ওকে, এটা হলো পরমাণুর মোট শক্তির সমীকরণ, রাইট? তার মানে এটিকে আমি এখন একটু যদি এভাবে লিখি যে এম ই টু দি পাওয়ার 4 ভাগ 4 পাই অর্থাৎ ওটা হলো বড়, এটা 8 পাই হবে, এটা 8 পাই হবে, 8 পাই, যেহেতু আমি যদি লসাগু করি তাহলে পারে এটা 8 পাই হবে, 8 পাই হাফ আমার যেহেতু আছে, সুতরাং আমার হাফ তো থাকবে, যেহেতু আমি 1 থেকে হাফ বিয়োগ করেছি, সুতরাং আমার হাফ থাকবে, এই হাফের সাথে 4 পাই গুণ হয়ে 8 পাই হবে। ওকে, 8 পাই এপসাইলন নট স্কয়ার এইচ স্কয়ার, আমি এইখানে 1 ভাগ এন স্কয়ার দিলাম। ওকে, তাহলে এটা হলো পরমাণুর মোট শক্তির সমীকরণ, টোটাল এনার্জি। এর মধ্যে কি কি আছে? কাইনেটিক এনার্জি আর হচ্ছে পটেনশিয়াল এনার্জি। ওকে, এখন বোরের পোস্টুলেট অনুসারে বোর বললেন যে এক কক্ষপথ থেকে যদি আর এক কক্ষপথে ইলেকট্রন যদি লাফ দেয়, সাপোজ মনে করো এটা নিউক্লিয়াস, এইটা ধরো প্রথম কক্ষপথ, আর এইটা মনে করো দ্বিতীয় কক্ষপথ। ওকে, তো এই কক্ষপথের এনার্জি E1, এই কক্ষপথের এনার্জি হলো E2, তার মানে এটা হচ্ছে n = 1, এটি হলো n = 2। তো এক কক্ষপথ থেকে যদি আরেক কক্ষপথ যদি ইলেকট্রন এরকম করে অবতরণ করে, রাইট, তাহলে সেই ইলেকট্রনটি এনার্জি ছেড়ে দিবে, এইচ নিউ শক্তির একটি ফোটন নির্গমন করবে। এটি হলো বোরের একটি পোস্টুলেট, অর্থাৎ ইলেকট্রনগুলো যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে অবতরণ করে তখন সেটি ইলেকট্রন ছেড়ে দেয়, এনার্জি ছেড়ে দেয়, আর যদি নিম্ন শক্তি স্তর থেকে যদি উচ্চ শক্তি স্তরে ওঠে তাহলে সেই ইলেকট্রন এনার্জি শোষণ করে। তাহলে পরে আমরা যদি একটি কমন ফর্মুলা লিখতে চাই, মনে করো আমি E1 E2 এই বলতে চাচ্ছি না, আমি বলছি যে একটা ইনিশিয়াল কক্ষপথ থেকে ফাইনাল কক্ষপথে একটি ইলেকট্রন অবতরণ করলো, চলে আসলো। তো ইনিশিয়াল কক্ষপথটাকে আমি বলতে চাচ্ছি Ni, আর ফাইনাল কক্ষপথটাকে আমি বলতে চাচ্ছি Nf। তাহলে এই সমীকরণটাকে আমি কি লিখতে পারি? যে টোটাল এনার্জি যে সমীকরণটা আমরা পেলাম, সেই টোটাল এনার্জির সমীকরণটাকে আমরা দুইটা কক্ষপথের, ইনিশিয়াল কক্ষপথ আর ফাইনাল কক্ষপথের মধ্যে যদি ইলেকট্রনের ট্রানজিশন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই সমীকরণটাকে কি লিখতে পারি? তাহলে আমি লিখব ENI সমান -m e⁴ ভাগ 8 পাই ইপসাইলন নট স্কয়ার এইচ স্কয়ার, আর আমি এখানে লিখব NI স্কয়ার। তাহলে ENF ফাইনাল একটি কক্ষপথ, সেটি
2 থেকে এটি 2 হতে পারে, এটা 3 হতে পারে, এটা 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। আর n is equal to 1 যেটা সেটা হলো তোমার গ্রাউন্ড স্টেট। n is equal to 1 যেটা, অর্থাৎ এখানে তুমি যদি n is equal to 1 বসাও, সব ভ্যালুগুলো যদি পুট করো, m এর ভ্যালু 9.1 10 to the power minus 31 কেজি, ইলেকট্রনের চার্জ 1.6 10 to the power minus 19 কুলম্ব, I1 3.1, এপসাইলনের ভ্যালু 8.854 10 to the power minus 12, H এর ভ্যালু 6.63 10 to the power minus 34 জুল সেকেন্ড, এবং n এর ভ্যালু যদি তুমি 1 বসাও, তাহলে এইখানে তুমি যে প্রথম কক্ষপথে যে এনার্জি পাবে, সেই কক্ষপথে এনার্জি হবে তোমার 13.6 ইলেকট্রন ভোল্ট। তোমরা এই যে নিউমেরিক্যাল ভ্যালুগুলো আছে, যে ডাটাটা আছে, সেই ডাটার ভ্যালুগুলো এখানে বসিয়ে দিবে এবং n is equal to 1 বসাবে। প্রথম কক্ষপথ বসালে তুমি যে ইলেকট্রন এনার্জিটা পাবে প্রথম কক্ষপথ, তার এনার্জি হবে 13.6 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ এই এনার্জির শক্তি স্তরকেই পরমাণুর ভূমি স্তর বা গ্রাউন্ড স্টেট বলা হয়। অর্থাৎ তুমি যদি এই যে প্রথম কক্ষপথে যে একটা ইলেকট্রন যদি থাকে, প্রথম কক্ষপথে যে ইলেকট্রনটা আছে, সেই কক্ষপথ ইলেকট্রনকে যদি তুমি এমন একটা এনার্জি সাপ্লাই করতে পারো যার এনার্জি হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট, তাহলে সেই ইলেকট্রনটা পরমাণু থেকে চলে যাবে, ইলেকট্রনটা পরমাণু থেকে চলে যাবে এবং সেটা একটি, যদি হাইড্রোজেন হয় তাহলে হাইড্রোজেন আয়ন হয়ে যাবে সেটি। কাজেই ভূমিস্তরে একটা ইলেকট্রনকে পরমাণু থেকে রিমুভ করতে, একেবারে সরিয়ে দিতে তোমার 13.6 ইলেকট্রন ভোল্ট এনার্জি সাপ্লাই করতে হবে। এখানে মাইনাস কি বোঝাচ্ছে আমাকে? মাইনাস বোঝাচ্ছে অ্যাটম ইজ এ বাউন্ড সিস্টেম, অর্থাৎ এখানে এনার্জি সাপ্লাই করতে হয়, এখানে এনার্জি সাপ্লাই করতে হয়, অ্যাটম ইজ এ বাউন্ড সিস্টেম, রাইট? আচ্ছা, তো এরকম করে তো যেটা এখানে যেটি আছে, তুমি এইটা n is equal to 1 বসালে তো এইটা পুরো কনস্ট্যান্ট হয়ে যাবে। খেয়াল করো, n is equal to 1 বসালে, তার মানে এখন আমি প্রত্যেকটা এনার্জির এইটির ভ্যালুই হচ্ছে তোমার 13.6 ইলেকট্রন ভোল্ট, তাহলে ইটুর এনার্জি কত হবে? 13.6, শুধু n স্কয়ার দিয়ে ভাগ করবে, তাহলে n কত হবে? n হলো তোমার 2 হবে, তাহলে 2 স্কয়ার করলে 4 হবে, এটি ভাগ করলে কত হবে? -3.4 ইলেকট্রন ভোল্ট। তুমি যদি E3 বের করতে চাও, তাহলে শুধু -13.6 কে n এর ভ্যালু 3 বসাও, তাহলে 9 হবে, তো 9 দিয়ে ভাগ করো, এটা 1.51 ইলেকট্রন ভোল্ট হবে, মাইনাস এত ইলেকট্রন ভোল্ট হবে। কাজে আমরা যদি এই বেসিক ফর্মুলা যদি জানি, তাহলে পরে আমরা যে কোনো কক্ষপথে এনার্জি বের করতে পারি। আর এখানে যেটি করছিলাম, তাহলে ENI সমান এত আর ENF সমান কত হবে? m(e⁴ ডিভাইডেড বাই 8 পাই ইপসাইলন নট স্কয়ার h স্কয়ার, তাহলে আমি এখানে লিখবো 1/NF স্কয়ার। এখন বোরের পোস্টুলেট অনুসারে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যদি ইলেকট্রন জাম্প দেয় বা যদি চলে আসে, তাহলে পারে যে ইলেকট্রনটি যে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি রেডিয়েট করে সেটি কি হবে? তাহলে আমি বিয়োগ করব, ফাইনাল কক্ষপথ থেকে ইনিশিয়াল কক্ষপথে আসছে, ইনিশিয়াল কক্ষপথে আসছে, তাহলে আমি বিয়োগ করব, বিয়োগ করলে কি হবে? তোমার দেখো এখানে মাইনাস আছে, তাহলে এটি তুমি প্রথমে বসাচ্ছ আর এটি তুমি পরে বসাচ্ছ, বাট এখানে দেখো মাইনাস আছে, তাহলে সেই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে ওটি সেটি কিন্তু আগে বসবে। তাহলে m(e⁴ ডিভাইডেড বাই 8 পাই ইপসাইলন নট স্কয়ার h স্কয়ার, তাহলে এটি আগে আসলো, তাহলে আমার এখানে যদি আমি কমন নিই তাহলে 1/n I স্কয়ার মাইনাস n f স্কয়ার হবে। এই হলো তোমার, তাহলে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে ইলেকট্রন ট্রানজিশন করলে সেখানে যে এনার্জি রেডিয়েট হয় সেই এনার্জি হচ্ছে h নিউ, তাহলে h নিউ সমান আমি এটি লিখতে পারি m(e⁴ ডিভাইডেড বাই 8 পাই ইপসাইলন নট স্কয়ার h স্কয়ার, আর এখানে ব্র্যাকেটে যেটি আছে সেটি আমি একটু কুইক করছি। আর তোমরা জানো যে c = নিউ ল্যামডা, আলোর বেগ, কাজেই h
তাহলে নিউ সমান কি সি বাই ল্যামডা, তাহলে এইচ সি ভাগ ল্যামডা হবে। এটি সমান তাহলে আমি লিখতে পারি এম ই টু দি পাওয়ার 4 8 পাই ইপসাইলন নট স্কয়ার এইচ স্কয়ার। আর এখানে দুইটা কক্ষপথের মধ্যে পড়ে, এটা যদি 1 হয় আর এটা যদি 2 হয় তাহলে এটা 2 বসাবো, এটা 1 বসাবো। এটা যদি 3 হয় তাহলে এখানে 3 বসাবো, আর এটা যদি 2 হয় তাহলে এখানে 2 বসাবো। মানে উপর থেকে আসলে পারে তখন সেটি হবে এটা ফাইনাল। আর যেখানে সেই ইলেকট্রন যে কক্ষপথে নামবে সেটি হলো ইনিশিয়াল, সরি যে কক্ষপথ থেকে আসলো সেটা হলো তোমার ইনিশিয়াল, আর যে কক্ষপথে নামলো সেটা হলো তোমার ফাইনাল। ওকে, কাজে সেটি হলো। এখন আমি যদি 1 ভাগ ল্যামডা যদি এখানে রাখি তাহলে দেখো এম ই টু দি পাওয়ার 4 8 পাই ইপসাইলন নট স্কয়ার এইচ স্কয়ার ইজ এইচ সি। তাহলে এইচ এখানে নিচে গেলে সে এইচ এর পর কিউব হবে, আর সি নিচে চলে গেল, আর এখানে তোমার ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা আছে সেটি। এইটাকে বলা হয় রিডবার্গ কনস্ট্যান্ট। এর ভ্যালু তুমি সবগুলো ভ্যালু আমাদের জানা আছে, সব ভ্যালুগুলো তুমি আলোর বেগ 3.6 সরি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট জানি, ইলেকট্রিক পারমিটিভিটি ফ্রি স্পেস ইপসাইলন নট সেটি জানি, ইলেকট্রনের চার্জ জানি, মাস জানি। সুতরাং সেটি যদি তুমি বসাই দাও তাহলে পরে তুমি এখানে রিডবার্গ কনস্ট্যান্ট পাবে, এবং এখান থেকে তুমি সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, এটা কিন্তু এর একক কি হবে 1 বাই ল্যামডা আছে, সুতরাং এর একক হবে পার মিটার। 1 ভাগ ল্যামডার একক হবে পার মিটার, কিন্তু ল্যামডার একক হয়ে যাবে কি মিটার হয়ে যাবে, এটির একক হবে পার মিটার। ওকে, এটির একক হবে পার মিটার, কিন্তু এটাকে আমি যখন উল্টিয়ে দিব তখন সেটির একক হয়ে যাবে তোমার মিটার। ওকে স্টুডেন্ট, আরেকটি বিষয় তোমাদের সামনে উপস্থাপন করি, একটু দেখো। তাহলে তোমরা দেখলে একটি বিষয় যা তাহলে আমি যদি বলি এটা n = 1 এই কক্ষপথ, আর n = 2 এই কক্ষপথ, আর n = 3 এই কক্ষপথ, আমি লিনিয়ার পিকচারটা আঁকাচ্ছি। আর n = 4, এটা ভেরি টাফ, কারণ এরকম করলাম কেন, এত ফাঁকা কেন করলাম, কারণ এটার এনার্জি আছে 13.6 ইলেকট্রন ভোল্ট, আর এটা হচ্ছে 3.4 ইলেকট্রন ভোল্ট। ওকে, কাজে দুইটা শক্তি স্তরের মধ্যে এনার্জির পার্থক্য কত, 10.2 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ তুমি যদি 10.2 ইলেকট্রন ভোল্ট এনার্জি যদি এই ইলেকট্রনটা, যে ইলেকট্রনটা এখানে আছে তাকে যদি সাপ্লাই করতে পারো তাহলে সেটি দ্বিতীয় শক্তি স্তরে গিয়ে দাঁড়াবে। আচ্ছা, এটা এনার্জি কত 1.51 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই দুইটার মধ্যে শক্তির পার্থক্য কত, 3.4 থেকে এটা মাইনাস, সবই মাইনাস, তো তুমি বিয়োগ করবে 3 অর্থাৎ এটা থেকে তুমি এটা বিয়োগ করবে, তাহলে 1.5 মাইনাস বিয়োগ, তাহলে বিয়োগ দিলে আবার প্লাস হবে, তাহলে 3.4 এটা বিয়োগ করো তাহলে কত হয়, 5 আছে কত হলে 14 পাবে, তাহলে 9, আর হচ্ছে 1.9 ইলেকট্রন ভোল্ট এনার্জি তোমাকে সাপ্লাই করতে হবে যদি এখান থেকে এখানে উঠাতে চাও একটা ইলেকট্রনকে। আবার এখান থেকে যদি এখানে উঠাতে চাও তাহলে এই দুই শক্তি স্তরের মধ্যে পার্থক্য তোমাকে বের করতে হবে, শক্তির যে এনার্জি আছে সেইটি, অর্থাৎ 13.6 থেকে তোমার 1.51 বিয়োগ করতে হবে। তো তুমি যতই উপরে যাবে n = 5 তুমি করবে, তো এক খুব কাছে দিবে, তারপরে n = 6 করবে, এগুলো এখানে কলম দিয়ে লেখা খুবই মুশকিল। এরকম n = 6 এরকম একেবারে কাছাকাছি এসে দাঁড়াবে, n = 7 এরকম কাছাকাছি এসে দাঁড়াবে, এরকম মানে যত তোমার n এর ভ্যালু বাড়তে থাকবে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু বাড়তে থাকবে, তত তোমার শক্তি স্তরের যেভাবে আমি এখানে ড্র করেছি সেই ড্র তখন এটা কম্প্যাক্ট হয়ে যাবে এবং একটা ব্যান্ড হবে, এটাকে বলা হয় তোমার এনার্জি ব্যান্ড। অর্থাৎ সেমিকন্ডাক্টরে যে এনার্জি ব্যান্ড তোমরা পড়ো সেই সেমিকন্ডাক্টর এনার্জি ব্যান্ড হলো এটি। ওকে, এখন তারপরে হ্যাঁ, তো স্টুডেন্ট আজকে তোমাদের সামনে আমি পরমাণু মডেল নিয়ে আলোচনা করলাম এবং নেলস বোরের পরমাণু মডেলটিকে স্টাডি করলাম, সেখান থেকে ব্যাসার্ধ বের করতে পারি আমরা,
এবং এনার্জি বের করতে পারি, ভেলোসিটি বের করতে পারি। ভেলোসিটি তোমরা বের করবে, দেখবে যে অলমোস্ট তোমার 10⁶ মিটার পার সেকেন্ড হবে একটা ইলেকট্রনের ভেলোসিটি প্রথম কক্ষপথে। কাজে আলোর বেগ তো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আলোর বেগের প্রায় কাছাকাছি বেগ। কাজে এই পার্টিকেলটা, ইলেকট্রনটা কিন্তু একটা রিলেটিভিস্টিক পার্টিকেল, ঠিক আছে। এই ইলেকট্রনের ক্ষেত্রে কিন্তু আমরা F=ma এই সমীকরণ ব্যবহার করে আমরা করতে পারি না, কারণ এটা রিলেটিভিস্টিক পার্টিকেল, অর্থাৎ তার ভেলোসিটির আধিক্যের কারণে তার মাস পরিবর্তন হওয়া সম্ভব। তো স্টুডেন্ট, এটা ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে। যদি কোথাও আমি ভুল বলে থাকি বা কোথাও যদি লিখে থাকি তাহলে তোমরা সেটি জানাবে, সেটি সংশোধন করা হবে। আর তোমরা বাড়িতে এরপর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সলভ করবে। তোমরা সবাই ভালো থেকো। আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফিজ।